আয় ব্যয়ের বৈষম্য একটু আসতে চাই। আমাদের তো আয় ব্যয়ের ব্যাপক বৈষম্য রয়েছে। সরকারি 14 লাখ মতো কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের আয় বাড়ছে আমরা ধরেই নিতে পারি। বেসরকারি খাতে যারা রয়েছেন তাদের আয় তো আগের মতোই রয়েছে, কিংবা অন্যান্য সেক্টর যারা কাজ করছেন, আয় ব্যয়ের একটি বৈষম্য তৈরি করতে পারে এখানে। বৈষম্যর বিষয়টি হয়তো একটু ভিন্ন, তবে যেটা হয় সাধারণত আমরা যেটা দেখেছি সেটা হলো আগের অভিজ্ঞতা বলে যে সরকারি বেতন যখন আপনার বাড়বে, এক্সপেকটেশন থেকে যতখানি না আপনার ইকোনমিক চ্যানেল ওই আমরা যেটাকে বলি যে নতুন করে আপনি ঘাটতি অর্থায়ন করলে যে ইনফ্লেশনের চাপটা তৈরি হয়, তার থেকে হয়তো অতখানি না, কিন্তু এক্সপেকটেশনের কারণে কিছুটা আমার মূল্যস্ফীতি হতে পারে। মূল্যস্ফীতি এখনও কিন্তু উচ্চ পর্যায়ে আছে, এবং এই উচ্চ পর্যায়ে আছে প্রায় 4 বছরের বেশি সময় ধরে, 5 বছর হয়ে গেল। তো সেই জায়গাটা থেকে আমাদের আরেকটু মূল্যস্ফীতির চাপ আসতে পারে, এবং তখন যেটা আসবে এক্সপেকটেশনের থেকে, বেসরকারি খাতকে যারা মোর স্ট্রাকচার্ড তারা হয়তো সরকারি যে বেতন কাঠামো হয়েছে তার সাথে মিলিয়ে হয়তো কোনো কোনো খাত, কোনো কোনো প্রতিষ্ঠান যারা হয়তো ভালো অবস্থায় আছেন তারা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে চাবেন। আর একটা আছে আমাদের বড় অংশটাই হলো যেটাকে আমরা বলি ইনফর্মাল খাত, অপ্রাতিষ্ঠানিক। সেখানে একটা ওই মূল্যস্ফীতির চাপ যদি তৈরি হয় এক্সপেকটেশনের থেকে, তারা হয়তো কিছু অ্যাডজাস্টমেন্ট হবে। যেমন আমি যদি বলি যে পরিবহন ভাড়ার ভিতরে হয়তো আপনি একটু প্রবণতা দেখতে পারেন যে বেশি ভাড়া চাওয়ার প্রবণতা আসবে। সুতরাং সেই জায়গাটা থেকে হয়তো কিছুটা চাপ আসতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যেই অর্থনৈতিক পরিস্থিতির ভিতরে আমরা এটাকে করছি, সেই অর্থনৈতিক পরিস্থিতির ভিতরে এটা বাড়তি চ্যালেঞ্জ নিঃসন্দেহে আসবে। সেটাকে মোকাবেলার জন্য সরকারের টুলস কম আছে, কিন্তু সরকার যেই দৃষ্টিভঙ্গি থেকে এটাকে করছেন সেটা হলো যে সত্যিকার অর্থে 10 বছর হয়েছে এটা অ্যাডজাস্ট হয় নাই। কিন্তু যেই আলোচনাটা তাদের মূলে থাকার কথা ছিল, সেই যখন এই প্রস্তাবটা এসছে পে কমিশনের, গত সরকার এটা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছেন, এবং পে কমিশনের রিপোর্টটা কিন্তু উন্মুক্ত করা হয়নি যে কী যুক্তিতে কিভাবে এটাকে আনা হলো। আমার দুটো অবজারভেশন যেটা এটার ব্যাপারে ছিল, একটা হলো যে এই অর্থের সংস্থানের ব্যাপারে পে কমিশন কি বলে গেলেন, কারণ যারা ছিলেন তারা পুরনো অর্থ মন্ত্রণালয় বা এই ধরনের জায়গায় কিন্তু তারা যুক্ত ছিলেন, সুতরাং আর্থিক যোগান দেওয়ার বিষয়টি তারা কিভাবে ডিল করতে বলেছেন। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমরা অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াতে চাই, কিন্তু তার সাথে আমার নাগরিক সেবা, সুশাসন এই জায়গাগুলো রক্ষা হবে কিনা। কারণ এর আগে যখন 15 সালে একটা বিরাট বাড়ানো হলো, এইবারও কিন্তু প্রায় দ্বিগুণ করার কথা, দ্বিগুণের বেশি। প্রথম ধাপে প্রায় 3 গুণ এবং সর্বোচ্চ ধাপে দ্বিগুণ রয়েছে, মানে দ্বিগুণ করার কথা বলা আছে প্রায় 100%। আমার যতটুকু আমি জানি যে টোটালটা যদি আপনি করেন প্রায় ডাবল হয়ে যাবে বেতন। এখন আমি যে করব সেইটার সাথে আমি তো 2015 সালের পরে দুর্নীতি কমেছে বা আমাদের নাগরিক সেবা বেড়েছে এই ধরনের গ্যারান্টি করা খুব কঠিন, কারণ সেই অর্থে তো আমরা এর ভেতরে দুর্নীতির বড় চাপ হয়েছে বলে ওই সরকারকে কিন্তু সরে যেতে হয়েছে। এই নাগরিক প্রত্যাশাটা তো ছিল। তো সেইটা এইবারও যদি আমরা একই রকমভাবে আমার অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন বাড়াতে চাই, তার সাথে আমাদের নাগরিক সেবাটা আরও সুলভ হবে, আরও ভালো হবে এবং দুর্নীতিমুক্ত হবে, এই বিষয়টাকে ওই পে কমিশনের রিপোর্ট কি বলেছেন। তো আমার যেটা জেনারেল আর্গুমেন্ট হলো নাগরিক হিসেবে, সেটা হলো আমরা যেহেতু রাষ্ট্রের মালিক, যেহেতু জনগণ, এবং যেহেতু এটা কোনো রাষ্ট্রীয় গোপনীয় তথ্য হওয়ার কথা না, আপনাদের মাধ্যমে তো কত বাড়াতে চাচ্ছেন, কি চাচ্ছেন এটা চান, কিন্তু এই পে কমিশনের রিপোর্টটা কেন পাবলিক করা হলো না? বিস্তারিত কেন আসলে জনসমক্ষে মানে কারোর কাছে তো আমি শুনি নাই যে পাবলিক, তো সরকারি ওয়েবসাইটে তো দেওয়া হয় না, আমি যদি ভুল না করে থাকি। আমি কিছুদিন আগেও দেখেছি, হয়তো আজকে দেখি নাই। তো এই রিপোর্টটি পাবলিক করা হবে কি না, এটা হলো একটা। দ্বিতীয় হলো যে যেহেতু রাষ্ট্রের মালিক জনগণ, কি শর্তে, কি অ্যানালাইসিসের ভিত্তিতে এই যে বেতন হার বাড়ানোর সুপারিশ করা হয়েছে, সেইটা আমি মনে করি জানার অধিকার জনগণের আছে। একটা বিষয় যে আপনারা বলছিলেন যে এর আগেও বিভিন্ন অর্থনীতিবিদরা বলেছেন যে এটা তো অবশ্যই বাস্তবায়ন করতে হবে, কিন্তু সেটা ধাপে ধাপে ধীরে ধীরে, এবং সেখানে আমরা দেখেছি সরকার থেকে এটিকে 2টি ধাপে মোটামুটি ভাগ করা হয়েছে। প্রথমে হয়তো 37,000 কোটি টাকার মতো লাগবে, সর্বশেষ এটা গিয়ে হয়তো 1 লাখ কোটি টাকার উপরে গিয়ে আসলে এটা পড়বে। ধাপে ধাপে আসলে কি বাস্তবায়ন হচ্ছে, নাকি হঠাৎ করে এসে অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে? না, ধাপে ধাপেই তো হচ্ছে। এখন আপনি আমরা যেটা বলি ভিত্তিটা কি, আপনি যে তুলনাটা করছেন, তুলনার ভিত্তিটা হলো ওনারা কি সুপারিশ করেছিলেন,
সেই যেই সুপারিশটা করেছেন তার পুরোটাই কি বাস্তবায়ন হচ্ছে কিনা সেই সরকারি সিদ্ধান্ত হয়তো আসবে। কারণ আমি মনে করি যে পথনকশা তো একটা দিবেন, সেই পথনকশার সাথে তাদেরকে জানাতে হবে যে তারা সম্পূর্ণটা কতখানি হবে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো, আমি একই সাথে এইটাও মনে করি যে এইটাকে কি আর্থিক সংশ্লেষের সাথে যুক্ত করা হবে কিনা। যদি আমার আগামী অর্থ বছরে ধরেন কাম্য রাজস্ব আদায় হলো না, তখনও কি আমরা এই বাস্তবায়নটা একই গতিতে আগাবো, নাকি তখন এই বাস্তবায়নের মানে পথটা ভিন্ন হবে। সুতরাং সরকারকেও আমি মনে করি যে এই বিষয়টিকে পরিষ্কার করতে হবে, কারণ এটা এক ধরনের নীতি, আপনার ধারাবাহিকতা কিভাবে চলবে সেই ব্যাপারে তাদের স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটা নিয়ামক হবে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।